আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। আসিফ নজরুলের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, বিশিষ্ট সাংবাদিক ইলিয়াস হোসাইন যে রিপোর্টটা করেছেন সম্প্রতি, অনুসন্ধানী রিপোর্ট, সে রিপোর্টটা অনেকেই দেখেছেন, লক্ষ লক্ষ মানুষই দেখেছেন। তো সেখানে আমরা যেটা দেখেছি, আসিফ নজরুল একজন দুষ্কৃতকারী ব্যক্তি। তিনি ভারতের এজেন্ট হিসেবে কাজ করছেন প্রত্যক্ষ পরোক্ষভাবে, এটা বোঝা যাচ্ছে। এবং তার চরিত্র নিয়েও প্রশ্ন উঠেছে। তিনি পরকীয়ায় লিপ্ত ছিলেন এবং প্রথম আলো, দিল্লির এজেন্ট মিডিয়া প্রথম আলো তার লোক দিয়ে তার নারী সাংবাদিককে পাঠিয়েছে আসিফ নজরুলের কাছে এবং সেগুলো ডকুমেন্ট করে রেখেছে। প্রথম আলো প্রথম আলোর মহিলা সাংবাদিককে আসিফ নজরুলের কাছে যে সাপ্লাই দিত, সে হচ্ছে আসিফ নজরুলের পিএস। আসিফ নজরুল তো একজন ব্যক্তি নন, এখন তিনি অন্তর্বর্তীকালীন সরকারের আইন ও সংসদ বিষয়ক উপদেষ্টা। সাংবাদিক ইলিয়াস হোসেনের এই যে কি বলে রিপোর্ট, অনুসন্ধানী রিপোর্ট, এটা যদি মিথ্যা হয়ে থাকে, তাহলে তো এই অন্তর্বর্তীকালীন সরকারের উচিত তার বিচার করা, তাকে আমেরিকা থেকে ডেকে বাংলাদেশে নিয়ে আসা। এখন তো আর শেখ হাসিনা নেই, ভারতের সরাসরি এজেন্ট ইলিয়াস হোসেন অবশ্যই আসতে বাধ্য থাকবে। তাকে যদি ডাকা হয় যে আপনি বা তুমি এটা মিথ্যা রিপোর্ট কেন করেছ, মিথ্যা প্রচার কেন করেছ, প্রপাগান্ডা কেন ছড়িয়েছ, ডক্টর মোহাম্মদ ইউনূস যদি এই পদক্ষেপ নেন, তাহলে অবশ্যই কাজ হবে, তিনি চলে আসবেন। আমরা বিশ্বাস করতে চাই না। আমরা অনেক বছর যাবৎ জনাব আসিফ নজরুলকে, প্রফেসর ডক্টর আসিফ নজরুলকে একজন অত্যন্ত ভদ্রলোক, বিনয়ী ব্যক্তি হিসেবে চিনি। তিনি দৈনিক প্রথম আলোতে লিখেন, সেটাকেও আমি খুব বেশি দোষের কিছু মনে করতাম না। যে হয়তো চান্স পেয়েছেন, লিখতেছেন, দিল্লির এজেন্ট পত্রিকা হয়তো ব্যালেন্স করে কাজ করতেছে, বিএনপিপন্থী কিছু লোককেও কাজে লাগাচ্ছে, এটাই মনে করছিলাম। তো প্রথম আলোর অনেক কলাম আমি পড়তাম তার, প্রথম আলোতে তার নিয়মিত কলাম প্রকাশ হতো। আসিফ নজরুল ছাড়াও অনেকের লেখা আমি পড়তাম। আইন বিষয়ক লেখা লিখতেন মিজানুর রহমান খান, তিনি মারা গেছেন। প্রথম আলোতে এখন যিনি জ্বালানি উপদেষ্টা, তিনিও লিখতেন। প্রথম আলো ডেইলি স্টারের লোকজনই তো এখন উপদেষ্টা। এই যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা বেশিরভাগই হচ্ছে প্রথম আলো ডেইলি স্টারের লেখক, ওই ঘরানার লোকজন। তো যাই হোক, এখন প্রথম আলো ডেইলি স্টার হয়ে গেলেই যে একদম সরাসরি দিল্লির হয়ে যাবে, এটা অনেকে মনে করেন না, কিন্তু মনে করতে বাধ্য করেছে কিছু কার্যক্রমে। এখন জনাব আসিফ নজরুল পরকীয়ায় লিপ্ত ছিলেন। তার স্ত্রী শিলা আহমদ, হুমায়ুন আহমদের কন্যা, তিনি একসময় তার স্ত্রী ছিলেন, আবার ডিভোর্স হয়ে গিয়েছিল, ডিভোর্স হয়ে অন্য জায়গায় বিয়ে হয়েছিল। সেখানে অন্য একজনের স্ত্রী থাকাকালীন তিনি তার সাথে পরকীয়ায় লিপ্ত ছিলেন। সেগুলোর অডিও ফাঁস করেছে। জানি না কীভাবে, এটা কি তৈরি করা অডিও না সত্য অডিও, আমরা জানি না। তো আর প্রথম আলোর মহিলা সাংবাদিক বা দিল্লির পাঠানো এজেন্ট মহিলা তার কাছে গিয়েছে, এর জন্য দিল্লির প্রতি তিনি দুর্বল, এটা কোট আনকোট সাংবাদিক ইলিয়াস হোসেন বলার চেষ্টা করছেন তার ভিডিওতে। সাংবাদিক ইলিয়াস হোসেন একজন তরুণ সাংবাদিক, তিনি বাংলাদেশে 21শে টেলিভিশনে কাজ করতেন। তো তিনি বাংলাদেশের মানুষের কাছে অত্যন্ত পপুলার, জনপ্রিয় হয়ে উঠেছেন গত কয়েক বছর। বাংলাদেশের যে ফ্যাসিবাদ আওয়ামী লীগ দিল্লির এজেন্ট, তার বিরুদ্ধে তিনি কথা বলেছেন আমেরিকা থেকে। তিনি উবার চালক, উবার চালিয়ে তিনি অর্থ উপার্জন করেন এবং অন্যান্য ছোটোখাটো কাজও করেন। তো
তো এটা নিয়ে তার বিরুদ্ধের যারা আছেন তারা অনেক উপহাসমূলক কথা বলেন, তিরস্কারমূলক কথা বলেন, তাকে ইনসাল্ট করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, নানান ধরনের তাকে নানানভাবে পচানোর চেষ্টা করতেছে ইলিয়াস হাসানকে। সব কিছুর পরে আমরা দেখেছি যে বাংলাদেশে ইলিয়াস হোসেনের সাপোর্টারই বেশি, তাকে বিশ্বাস করতে চায় মানুষ। তিনি বিপ্লবকে ধারণ করেন, বাংলাদেশে যে বিপ্লবটা হয়েছিল সেটা ওন করেন। বাংলাদেশের নিপীড়িত মানুষ, যারা জুলুমের শিকার মজলুম মানুষ, তাদের পক্ষে ইলিয়াস হোসেন নির্দিষ্ট একটি এলিট শ্রেণীর পক্ষে নন। তিনি শ্রমিক, সাধারণ খেটে খাওয়া মানুষ, এদেশের দেশপ্রেমিক মানুষ এবং দেশ ধর্মের প্রতি, দিনের প্রতি, সকল মানুষের প্রতি তার একটা ভালোবাসা আছে। সেটা তার বিভিন্ন কার্যক্রমে, তার যে ডকুমেন্ট আকারে যে ভিডিওগুলো, যেগুলো তিনি অনেক কষ্ট করে সোর্সের মাধ্যমে তৈরি করেছেন, তো সেগুলোতে মানুষের পক্ষের, এদেশের অধিকাংশ মানুষের পক্ষের কথা আসছে। বিডিআরের যে ব্যাপারটা, সেটা নিয়ে প্রত্যেকটা ব্যাপার তিনি যেটা আলোচনাগুলো করেন, কথা বলেন, সেগুলো অনেকটা জনমানুষের কথা। 100% যে সেখানে সত্যতা আছে তা আমরা বিশ্বাস করি না, ভুল ত্রুটি মানুষের হতেই পারে, তবে অধিকাংশ কথা মানুষের মনের কথা। আসিফ নজরুলের ব্যাপারে যে তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আসছে, ক্যান্টনমেন্টে বসে ডিজিএফআই এর সাথে বসে, ভারতের গোয়েন্দা সংস্থার সাথে বসে তিনি কিভাবে সেটিংস দিয়েছেন, কিভাবে আওয়ামী লীগের লোকদেরকে ছেড়ে দিচ্ছেন, কিভাবে আনোয়ার হোসেন মঞ্জুর কাছ থেকে 5 কোটি টাকা ঘুষ খেয়েছেন এবং ঘুষ খাচ্ছেন আরও বিভিন্ন জায়গা থেকে, ঘুষ খাওয়ার ব্যবস্থা করতেছেন, আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে চাচ্ছেন, এই কথাগুলো অত্যন্ত ডেঞ্জারাস। এটা অনেক মানুষ বিশ্বাস করতে চান না যে আসিফ নজরুলের মতন একজন ভদ্রলোক এ ধরনের মির্জাফর হতে পারে। আমিও আসিফ নজরুলের মতন একজন ভদ্রলোককে এ ধরনের চাই না। যদি সত্য হয়ে থাকে তাহলে তো অবশ্যই তাকে বিচারের আওতায় আনতে হবে। এ ধরনের একজন মির্জাফর যদি অন্তর্বর্তীকালীন সরকারে থাকে, দেখেন আমরা ব্যক্তিগতভাবে আমি রাজপথে ছিলাম, এই যে বিপ্লবটা হয়েছে এই বিপ্লবের সাথে কাজ করেছি বহু বছর যাবত। তাছাড়া বহু বছর যাবত আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে ব্যক্তিগতভাবে আমি লড়াই করেছি বিভিন্নভাবে, রাজপথে, লেখনীর মাধ্যমে। তো আমরা এই বিপ্লবের মাধ্যমে যে একটি সরকার গঠন হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারে এই ধরনের একজন দুষ্কৃতকারী দেখতে চাই না, এই ধরনের একজন মির্জাফর দেখতে চাই না। সাংবাদিক ইলিয়াস হোসাইন হোক, পিনাকি ভট্টাচার্য হোক, কনক সরার হোক, যেই হোক না কেন, যে অভিযোগগুলো তুলেছেন সেটা যদি মিথ্যা হয়, তাদেরকে ডেকে এনে বিচারের ব্যবস্থা করতে হবে। তারা কিন্তু বাংলাদেশীয় নাগরিক, হয়তো দ্বৈত নাগরিক, ওই যে দেশগুলোতে গিয়েছে তারা হয়তো সেখানে নাগরিক হয়েছে, বাংলাদেশের নাগরিকত্ব তো তাদের আছে। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের উচিত, যদি তারা মিথ্যা অভিযোগ এনে থাকেন, আসিফ নজরুল সহ অন্তর্বর্তীকালীন সরকারের লোকজনের বিরুদ্ধে যদি মিথ্যা অভিযোগ আনেন, এ ধরনের সাংবাদিকরা যদি প্রোপাগান্ডা চালিয়ে থাকেন, তাদেরকে ডেকে এনে বিচারের ব্যবস্থা করতে হবে। আর সেটা যদি না হয়, যে অভিযোগগুলো এনেছেন সেটা তদন্ত করে আসিফ নজরুলকে বিচারের ব্যবস্থা করতে হবে, তাকে উপদেষ্টা পদ থেকে সরিয়ে দিতে হবে। কারণ ওই পদে থাকলে এই রাষ্ট্র বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবে। আসসালামু আলাইকুম।